আননেসেসারি কথা। ওকে, থ্যাংক ইউ। আমরা আহ, উম, আজকে আমরা একটা খুব অ্যাপ্লাইড একটা ক্লাস করব, যেটা এত ফ্রিকুয়েন্টলি আমাদের চাকরির পরীক্ষাগুলোতে আসে, বিশেষ করে ধান গবেষণায়, বিনাতে, বিএডিসি তে, বিএআরআই ছাড়া, মানে কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাড়া এগ্রিকালচার রিলেটেড যতগুলো ইনস্টিটিউশন আছে, সব ইয়েতে, বিশেষ করে বিনা, ব্রি আর বিএডিসি তে তোমরা এই বই থেকে মিনিমাম 10 থেকে 15 কমন পাবা, এবং ব্রিতে তো মিনিমাম 20। এটা কিন্তু খুব বড় একটা বই না, পিডিএফ সব মিলে 100 পেজের মতো একটা বই হবে, পিকচার টিকচার এগুলো সব বাদ দিয়ে। এবং খুবই অ্যাপ্লাইড। এবং আরেকটা কথা যদি বলি, তোমাকে যদি বলা হয় বাংলাদেশে এগ্রিকালচারাল এগ্রিকালচারাল যে নলেজ আছে, তার 50% নলেজ রাইস নিয়ে। বাংলাদেশের মেজর ক্রপটা কি? রাইস। রাইস সম্বন্ধে যদি তুমি জানো ভালো করে, তাহলে তুমি মানে 50% নলেজ তোমার গ্যাদার হয়ে গেল। তুমি এখন যত চাকরি পরীক্ষা দিবা, ভাইবা দিবা, যে কোনো জায়গায় যাবা, যে কোনো প্রবলেম মূলত ইয়ে নিয়ে। তো আমরা কথা বেশি না বলে আমরা সরাসরি চলে যাই। আমাদের দেখো, আমাদের এই বইটা থেকে কি কি পড়তে হবে তোমরা দেখলেই বুঝতে পারবা। তোমরা মনে করবা যে এই বইয়ের তো একটা ভূমিকা আছে, এই ভূমিকাটা কি পড়া দরকার আছে? অবশ্যই দরকার আছে। কারণ তোমরা যখন বই পড়বা, তুমি দেখো বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে তৃতীয় হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন 5.2 টন। তুমি দুইটা ইনফরমেশন পাইলা। এটা অনেক চাকরি পরীক্ষায় অনেকবার আসছে। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম? বাংলাদেশে হেক্টর প্রতি গড় ফলন কত আসছে? উন্নত বিশ্বে হেক্টর প্রতি, মানে ভাই ভাই জিজ্ঞেস করে, উন্নত বিশ্বে হেক্টর প্রতি গড় ফলন কত? 6.5 থেকে 7 টন। পরের প্রশ্নটাই হয়ে যায়, আচ্ছা, আমাদের দেশে 5 টন, ওদের দেশে 7 টন, এই যে গ্যাপ, এই গ্যাপটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইল্ড গ্যাপ। এই গ্যাপটা কিভাবে মিনিমাইজ করা যায়? আচ্ছা, এটা নিয়ে কথা বলবো আমরা আরো। তো আমরা এখানে তোমার, আমরা যেসব ধান আবিষ্কার করে এগুলোকে বলা হয় উফশী ধান, উন্নত ফলনশীল, ইংরেজিতে বললে হাই ইল্ডিং ভ্যারাইটি। আচ্ছা, হাই ইল্ডিং ভ্যারাইটির ক্ষেত্রে আমাদের কি কি ভ্যারাইটি আছে? আমরা যেগুলো ধানের ক্ষেত্রে বলেছিলাম তোমাদের, ধান 27 থেকে শুরু, ধান 27, 28, 29, 30, 108, 10, 15 এই পর্যন্ত যেগুলো, এগুলো হচ্ছে ইয়ে। আবার BR1, 2, 3 এগুলো হচ্ছে উপসি। এগুলোকে বলা হয় হাই ইল্ডিং ভ্যারাইটি। কিন্তু হাইব্রিড যেটা, ওটা কিন্তু টোটাল টেকনোলজিটা আলাদা। মানে হাইব্রিডের ক্ষেত্রে যেটা হয়, ব্রি হাইব্রিড ধান 2, হাইব্রিড ধান, এরকম। তো বাংলাদেশে প্রথম তোমার ধানের প্রথম জাত যেটা নিয়ে স্যার, আসছিল, শিওর। BR22, BR23, একটা কিরণ আর একটা দিশারি, এই দুইটাও তো মনে হয়। প্রশ্ন ক্লিয়ার হয় নাই তোমার, আগেই মিউট হয়ে গেছে। স্যার, বলছি যে হলো BR22, মানে BR22 যেটা আছে, আর BR23, এই দুইটাও তো মনে হয় উপসি। BR22 এটা হচ্ছে কিরণ, আর BR23 যেটা, ওইটা হচ্ছে দিশারি। হ্যাঁ, আমি তো তোমাকে বলছি এটা BR1 থেকে BR115 পর্যন্ত সবই উপসি। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। তবে একটা কথা বলে রাখি, উপসির মধ্যে আবার রিসেন্টলি একটা নতুন শব্দ আসছে, আধুনিক ভ্যারাইটি, মানে মডার্ন ভ্যারাইটি, ইংরেজিতে বলে মডার্ন ভ্যারাইটি। সেগুলো কোনগুলো? আমরা যদি বলি রিসেন্ট যে জাতগুলো আসছে সেগুলো হচ্ছে মডার্ন ভ্যারাইটি। সেক্ষেত্রে BR1, BR2, BR3 এগুলো কিন্তু মডার্ন ভ্যারাইটি না। মডার্ন ভ্যারাইটি বলতে গেলে বৃধান 88, বৃধান তোমার 89, বৃধান 92, এগুলোকে মডার্ন ভ্যারাইটি বলতে হবে, ঠিক আছে? তাহলে তিনটা শব্দ আমরা শিখলাম: হাই ইল্ডিং ভ্যারাইটি, হাইব্রিড ভ্যারাইটি, মডার্ন ভ্যারাইটি। আচ্ছা, তো এই জিনিসগুলো, আচ্ছা, উপসি ধান কি, আধুনিক ধান কি? তো উপসি ধান আধুনিক ধানের পার্থক্যটা এখানে তোমরা পড়বা, এটা সরাসরি তোমার আসে যে উপসি ধান আর আধুনিক ধান এর মধ্যে পার্থক্য কি। আর তোমাদেরকে যেটা বলছি যে ইনব্রিডিং আর ইনব্রিড আর হচ্ছে তোমার হাইব্রিড, এই দুটার মধ্যে পার্থক্য কি, এটাও তোমার বাড়ি বিভিন্ন পরীক্ষায়। ইনব্রিড হলো, দেখো, দুই বা ততোধিক ভিন্ন জাতের ক্রস যা পরবর্তী প্রজন্মের সেলফ পলিনেশন এবং ইনব্রিডিং এর কয়েকটি চক্রের মাধ্যমে
প্রবাহিত হয়। আর হাইব্রিড হচ্ছে দুটি ভিন্ন পিতৃমাতৃ সারি থেকে ক্রস ব্রিডিং এর মাধ্যমে উৎপাদন করা হয়, দুইটি ভিন্ন পিতৃমাতৃ সারি। আর ইনব্রিড হলো দুই বা ততোধিক ভিন্ন জাতের ক্রস যা পরবর্তী প্রজন্মের সেলফ পলিনেশনের মাধ্যমে হয়। তো এই জিনিসটা একেবারে হুবহু সংজ্ঞা মুখস্থ করে ফেলতে হবে। আমরা জেনেটিক্স এর ক্লাস করতে গিয়ে ইনব্রিডিং কি, তারপরে ইনব্রিডিং ডিপ্রেশন কি, হাইব্রিডাইজেশন কি, এগুলো আমরা জেনেটিক্স এর ক্লাসে পড়বো। ধানের বৈশিষ্ট্য ও বর্ণনা। তো তোমার আমাদের ধানের বৈশিষ্ট্য যেটা তোমার আমরা একটু আগে বলছিলাম যে নামগুলো কিভাবে হয়েছে, আমি তোমাদেরকে বলছিলাম এই নামগুলোর পাশাপাশি তোমরা এই দেখো বাম পাশে BR1 এটার নাম, এটা আছে নাম আছে চান্দিনা, BR2 মালা, BR3 বিপ্লব। এই নামগুলো যদি যতগুলো পারো শিখে রাখবা, না হলে অন্তত পক্ষে পপুলার ভ্যারাইটি গুলো শিখে রাখবা। আর এই এখানে সব জিনিস জানার দরকার নাই, কিন্তু এই যে তোমার যে প্যারেন্টস যেটা আছে এগুলো আসলে এত কিছু মনে রাখা সম্ভব না। তবে কিছু কিছু ফসলের প্যারেন্টস জানাটা দরকার। যেমন ধরো আমি তোমাকে বলি, এই এখানে প্যারেন্টস যাই না, তুমি পারবা না, মানে মুখস্থ রাখা সম্ভব না। বেটার তুমি এখন প্যারেন্টস পড়ো না। প্যারেন্টস যদি তুমি আস্তে আস্তে পড়তে পড়তে এটা পড়তে 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 তোমার একটা সময় গিয়ে দেখুন দেখবা যে আরো কিছু পারবা, তখন গিয়ে প্যারেন্টস পড়বা। আচ্ছা, এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন হলো যে আউশ ধানের একটি ব্রিড রেস ভ্যারাইটির নাম লিখুন, আমন ধানের একটি লিখুন, তারপরে হচ্ছে বোরো ধানের একটি জাতের নাম লিখুন। তাহলে তোমার তো সব 115টা ফসল বা 120টা জাতের কোনটা আউশে হয় কোনটা আমনে হয় সব মনে রাখা সম্ভব না। তাহলে তুমি যেটা করবা সেটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আউশের কিছু পপুলার ভ্যারাইটি যেমন বৃধান 49, আমনের কিছু পপুলার ভ্যারাইটি, সরি, আউশের বৃধান 48 আর আমনে হচ্ছে বৃধান 49। আর বুড়োর কিছু পপুলার ভ্যারাইটি যেমন 88, 89, 92, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, উৎপাদনের ব্যাপারটা যেমন ধরো তোমার উপরে কলামটা দেখো, ধানের জাত, মৌসুম, উচ্চতা। উচ্চতা আসলে আমাদের জানার দরকার নাই বা এটা পরীক্ষায় আসে না। জীবনকাল, জীবন জীবনকাল এটা বেসিক ধারণা রাখবা। বুড়ো ধানের জীবনকাল সাধারণত কতদিন হয়, আমন ধানের জীবনকাল সাধারণত কতদিন হয়, এই যে রেঞ্জটা জানতে পারলেই তোমার হবে। হ্যাঁ, যেমন ধরো তুমি একই জাত তোমার বুড়োতেও করা যায় আবার আমনেও করা যায় অনেক সময়। ঠিক আছে, এই যেমন ধরো হচ্ছে তোমার বুড়ো ধানের ক্ষেত্রে তোমার এই 155 দিন হচ্ছে, আর আমনে হচ্ছে 142 দিন। আমনে কিন্তু জাতের ইয়েটা কম, ডিউরেশনটা কম। তো এই যে তোমার এখানে যে লিস্টটা আছে এই লিস্টে তোমার 115 পর্যন্ত জাতগুলো আছে। এই 100 এখানে বোধহয় কত আছে, 108 পর্যন্ত জাত আছে। 108 পর্যন্ত জাতের ব্যাপারটা এই বইতে আছে। আর 108 থেকে 115 পর্যন্ত যে পরবর্তী যে জাতগুলো বের হয়েছে এগুলা লিফলেট আকারে তোমাদেরকে দিয়ে দিব। তার মানে আমরা পরে জাতগুলো জানতে পারবো। আর হাইব্রিড ধান বের হয়েছে 8টা। এই এখন তুমি এখান থেকে কিন্তু সব জাতের বৈশিষ্ট্য জানা সম্ভব না, খেয়াল করে দেখো। আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে জাতের বৈশিষ্ট্যটা আমাদের জানাটা বেশি দরকার। দেখো, চাল মাঝারি মোটা ও সাদা, চাল মাঝারি মোটা ও সাদা, চাল মাঝারি মোটা ও সাদা, তার মানে হচ্ছে এই জিনিস কোনোদিন আসবে না, যেটা খুব কমন জিনিস, যেটা সবকিছুর বৈশিষ্ট্য। কিন্তু খেয়াল করে দেখো কিছু কিছু ধানের জাত এক্সক্লুসিভলি ডিফারেন্ট। কিরকম? আমাদের ধানের চালে, মানে চালে সাধারণত 7.2% প্রোটিন থাকে। সবাই মনে রাখো এই প্রশ্নের এই অ্যান্সারটা, এই প্রশ্নটা অনেকবার আসছে। চালে কত পার্সেন্ট প্রোটিন থাকে? 7.2%। বাট এই চালে বৃধান 96-এ প্রোটিন আছে 10.8%। তাহলে এখানে অনেক বেশি প্রোটিন না এই চালটা, এই জন্য একটু ইম্পর্টেন্ট। আবার দেখো বৃধান 97 লবণাক্ততা সহিষ্ণু, এইটা ইম্পর্টেন্ট। তাহলে লবণাক্ত সহিষ্ণু, কত মাত্রায় সহিষ্ণু, এটা বাকি এটা দেখে রাখতে হবে। আবার দেখো বৃধান 101 ব্যাকটেরিয়া জনিত পাতা পোড়া রোগ মানে BLB, এটা রেসিস্ট্যান্ট। এই জিনিসটা আমাদের দেখে রাখতে হবে। এরকম করে করে দেখে আমাদের শিখতে হবে। তুমি খেয়াল করে দেখো, এই দেখো স্টার দিয়ে নিচে লিখে দিছে যে জাতগুলো তোমার স্টার দিয়ে নিচে লিখে দিছে, চারা অবস্থায় 14 ডেসিসিমেন্স/মিটার এবং সমগ্র জীবনকাল ব্যাপী 8 থেকে 10 ডেসিসিমেন্স/মিটার লবণাক্ততা সহ্য করতে পারে। তার মানে বুঝতে পারছো যে তোমার লবণাক্ততা কত মাত্রায় আমাদের ধান সহ্য করতে পারে। চারা অবস্থায় 14 পর্যন্ত সহ্য করতে পারে, আর সমগ্র জীবনকাল ব্যাপী 8 থেকে 10, এর বেশি কিন্তু না। আচ্ছা, তো আমন মৌসুমটা কি, এই মৌসুমে কোন ফসল ভালো হয়, তারপরে কোন করা হয়, কখন ধান লাগানো হয়, কখন কাটা হয়,
এগুলো তোমাদেরকে এবিসিডি আকারে শিখাই দেওয়ার কিছু নাই, এই বইটা ভালো করে পড়বা। যেটা বুঝো না সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এগুলো পড়া লাগবে না সব, তবে তোমরা এগুলো পড়ে পড়ে ভিতরে দাগায় দাগায় পড়বা কোনটা ড্রট। এখানে এখানে একটু বলে রাখি তোমাদেরকে, এগ্রি কেরিয়ার বইতে আমি এইটা বইটা এই এই আধুনিক ধানের চাষ বই থেকে যে প্রশ্নগুলো আসে সেটাকে সামারাইজ করে একসাথে করে সুন্দর করে তোমার পয়েন্ট আকারে লিখে দিচ্ছি। যেমন পয়েন্ট আকারে এই বইতেও আছে, আমি তোমার একটু পরে যাচ্ছি। তা আউশ মৌসুমে কখন কি হয়, কিভাবে ভালো হয়, কখন কি করতে হয়, কোনটা উপযোগী, বোরো মৌসুমে কি কি ভালো হয় দেখো। এখানে দেখো, তুমি যদি বোরো মৌসুমের সামারিটা পড়ে ফেলো, বোরো মৌসুমের জাতগুলো কোনো আলোক সংবেদনশীল, ফটো ইনসেনসিটিভ, হ্যাঁ। তারপরে এই মৌসুম শুরু হয় ঠান্ডা ও ছোট দিনের দিকে, আর ফুল ফুটে গরমের শুরুতে এবং বড়দিনে। খেয়াল করে দেখো, এখনো বোরো ধান কিন্তু মাঠে আছে, অনেকে কাটতেছে। আর এটা যখন লাগাইছিল তখন কিন্তু অনেক অনেক ঠান্ডা ছিল, এখন গরমের দিন। তাই এটা আলোক সংবেদনশীল কোনো ধানের জাত বুড়ো মৌসুমে আবাদ করা উচিত নয়। তার মানে হচ্ছে তোমার ফটো ইনসেনসিটিভ ভ্যারাইটি। ফটো ইনসেনসিটিভ মানে কি, ওই যে শীতকালে লাগাইছে তখন দিনের দৈর্ঘ্য কম ছিল, এখন দিনের দৈর্ঘ্য বেশি, এখনো তোমার গাছটা হচ্ছে। তো এই এই হচ্ছে তোমার এই বয়স ভেদে চারার 35 থেকে 45 দিন। আমি কিন্তু বলছি যে কতদিন চারা বয়সে চারা লাগাইতে হয়। তো এখানে তোমার এখানে বিভিন্ন জাতের বৈশিষ্ট্য দেওয়া আছে, আমরা এখান থেকে পড়বো না, আমরা আর একটু পরে পড়বো, হ্যাঁ। কোথায় পড়বো আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমরা পড়াবো আমাদের এগ্রি কেরিয়ার বইতে বা এগ্রোনমি বইতে। তোমাদের এগ্রোনমির যেদিন শীট দেখাইছিলাম সেদিন তোমাদেরকে বলছিলাম, একটু খেয়াল করে দেখো, ধানের লবণাক্ত সহিষ্ণু 5টা জাতের নাম শিখে রাখবা। ধানের তোমার আউশ আমন বোরোর জন্য প্রত্যেকটা 3টা করে জাতের নাম শিখে রাখবা। আবার ধানের ব্লাস্ট প্রতিরোধী 2টা জাত, ধানের তোমার বিএলবি প্রতিরোধী 2টা জাত। তারপরে ধানের তোমার বিভিন্ন পোকা আছে, যেমন ধরো রাইস, কি বলে, আহ, রাইস হিসপা, হিসপা প্রতিরোধী, এরকম কিছু পোকা প্রতিরোধী, কিছু রোগ প্রতিরোধী, কিছু সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটি, এরকম বিভিন্ন রকম শিখতে হবে। এটা আমাদের বইতে লেখা আছে। তো ধান চাষের পদ্ধতির মধ্যে আমাদের একেবারে সহজ জিনিসগুলো আছে। আমি তোমাদেরকে বলছি যে ধান কিভাবে তোমার কত ডিগ্রি তাপমাত্রায় ভিজায় রাখতে হয়, তারপরে বীজতলায় একটা বীজতলায় কত হেক্টর জমিতে, 1 হেক্টর জমির জন্য কতটুকু বীজতলা লাগবে, সেই বীজতলায় তোমার ব্যাট কিভাবে তৈরি করবে, এই জিনিসগুলো দেখে রাখতে হবে, হ্যাঁ। তারপরে ভাসমান বীজতলাকে বলা হয় অনেক সময় দাপক বীজতলা, একটা বলে বীজতলা আছে, হ্যাঁ। এই দাপক বীজতলা, যে দেখো দাপক বীজতলা কি, পরীক্ষার হলে আমাদের অনেক স্টুডেন্ট আছে আমি দেখছি দাপক বীজতলা শুনে মানে মাথায় নষ্ট হয়ে গেছে, অত সারা জীবন শুনে না এরকম একটা ব্যাপার। এখন খুবই সিম্পল যে তোমার দাপক বীজতলা পদ্ধতিতে মেঝের মাধ্যমে, যখন অনেক সময় বন্যা হয়ে যায়, জমিতে ধান নষ্ট হয়ে গেছে, খুব দ্রুত আবার চারা করে সেই চারা লাগানোর জন্য তখন তোমার এই দাপক বীজতলা করতে হয়, হ্যাঁ। তো এরকম জিনিসগুলো এখান থেকে তোমার মানে ধানের যে বিভিন্ন রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে কিভাবে করা হয়। তোমাদেরকে এখন একটা জিনিস আমি করে রাখি। আচ্ছা, আমার ক্লাসটা আর 10 সেকেন্ড পরে কেটে যাবে, তবে আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা এর পরের অংশটাকে সবাই জয়েন করবা, হ্যাঁ। কারণ হচ্ছে যে আজকে আমরা অ্যাপ্লাইড জিনিস শিখতেছি, এসব জিনিস স্কুলে বা টিচাররা তোমাকে ইউনিভার্সিটিতে শিখায় নাই। একেবারে খুবই অ্যাপ্লাইড জিনিস যেগুলো পরীক্ষায় আসে, এগুলোই আসে। তো আমরা এই জিনিসগুলো আমরা পরের সেগমেন্টে শিখবো। আর হচ্ছে যে তোমাদের আগে এই জিনিসটা, এই বইটা কিন্তু তোমাদের ভালো করে পড়ে ফেলতে হবে। আমি তোমাদের মধ্যে এই বইটা কি দিয়ে দিছি না? দিছি কি? না, জি দেওয়া হয় স্যার, নাই দিয়ে ভাইয়াটা। গ্রুপে দিছি দেখো, গ্রুপে ক্লাস স্যার, কন্টেন্ট। হ্যাঁ, গ্রুপে। হ্যাঁ, গ্রুপে দিছি, সেখান থেকে তোমরা এটা দেখে রাখবা। এই বইটা আগে ভালো করে পড়বা, পড়ার পর নোট করবা। নোট করে করে কোন কোন জায়গায় বুঝো না সেটাও আবার লিখে রাখবা, যে স্যার এরকম তো বুঝি নাই, জিনিসটা কি, ফটো ইনসেনসিটিভিটি কি, বা ট্রে যে মানে কিভাবে ট্রেতে চাষ করা হয়। যে কোনো জিনিস না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, তাহলে আমার পড়াইতে সুবিধা হবে। নাহলে 132 পেজের একটা তোমার মানে বুকলেট আমি যদি তোমাকে পড়াইতে যাই, তাহলে এটার জন্য আমার 5টা ক্লাস লাগবে, সেটা তো সম্ভব না। আমার তো এখন এগ্রোনমির মধ্যেই আছি আমরা। তো এই জিনিসগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই জিনিসটা এগুলো পড়ে রাখবা, আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। তো এই যে এখানে তোমার সাধারণত তোমার দেখো, ধান গাছের চারার বয়স কতদিন হতে হয়, চারার দূরত্ব কত থেকে কত সেন্টিমিটার হতে হয়, এটা অবশ্যই শিখে রাখবা, হ্যাঁ।
তো এগুলো তোমার আমাদের ইউজুয়ালি সব 15x20, 15x20 সেন্টিমিটার। তো এগুলো লাগবে, এগুলো সব আমাদের দেখতে হবে। দেখার পর আমরা এই বইটাই তুমি সব ভালো করে পড়বা, হ্যাঁ। উম, শিলাবৃষ্টি হলে কি, সরি, এটা গুটি গুটি ইউরিয়া। তারপরে হচ্ছে জৈব সার হিসেবে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো খুব কমন কথা, মানে যে কথাগুলো কৃষকদের জন্য এমনিতেই বলা হয়। ইউরিয়া সার ব্যবস্থাপনার জন্য এলসিসি, লিফ কালার চার্ট, এটা ইম্পর্টেন্ট। এই টিকটিক,